ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে ৩ ম্যাচের সিরিজ খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির। খেলা হতে পারে এক মাঠে, নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। ক্যারিয়ারের প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন মিরাজ। খেলবেন পিএসএল-এ সাকিবের দল লাহোর কালান্দার্সে। এনওসি পেয়েছেন ২৫ মে পর্যন্ত। এশিয়া কাপ বর্জনের গুঞ্জন উড়িয়ে দিল বিসিসিআই। এখনো সিদ্ধান্ত হয়নি মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ভারতের অংশগ্রহণের বিষয়টি, জানালেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। এবং এ মাসেই ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ। দ্রুতই মাঠে খেলা ফেরাতে চায় বাফুফে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য করা হচ্ছে ৩৮টি ড্রেনেজ লাইন। সংযুক্ত আরব আমিরাত সিরিজে যুক্ত হলো আরও এক টি-20। ২১ মে শেষ ম্যাচটিও হবে শারজায়। এদিকে সূত্রের খবর, ক্রিকেটারদের চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবর্তিত সূচিতে ৩ ম্যাচের টি-20 খেলতে পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ৫ ম্যাচের সিরিজ হলেও শিডিউলে আসতে পারে পরিবর্তন, যেখানে খেলা হতে পারে একই ভেন্যুতে। এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলট পালট সব সূচি। তাতে পিএসএল পেছায় ২৫ মে পর্যন্ত। পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে ২১ মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে ২৭ মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে এক সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের। তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় ২ ম্যাচের সিরিজ এখন হবে ৩ ম্যাচের। প্রথম ২ টি-20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত ৯টা। আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। এদিকে পাকিস্তানে ক্রিকেটাররা যাবেন কিনা তা জানতে অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুবাইয়ে বিশেষ সভায় বসেছিলেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, সেখানে একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানায়নি। তবে তাদের একটা শর্তও আছে। ৭ মে ঈদুল আজহা। ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে ৫ মে শেষ হওয়ার কথা ছিল সিরিজ, কিন্তু ৬ মে ইসলামাবাদ টু ঢাকার কোনো ফ্লাইট নেই। তাই তো বোর্ডের কাছে তাদের দাবি বিশেষ বিমান অথবা ৫ ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন। বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া। তাই তো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে ৫ ম্যাচের পরিবর্তে ৩ ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে এক ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি বিসিবির কোনো পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে যেতে অনুমতি দিলেও নিরাপত্তার স্বার্থে দেশটির সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে গেট মানি ইস্যুতে চিঠির জবাব না দেয়ায় বিসিবির প্রতি ক্ষুব্ধ মন্ত্রণালয়। এছাড়া এক সপ্তাহের মধ্যে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা হবে বলেও জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ আরও বলেন, আন্তর্জাতিক ফুটবলের জন্য আরও একাধিক স্টেডিয়াম প্রস্তুত করার পরিকল্পনা আছে তাদের। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাওয়ার আগে শতবার ভাবতে হচ্ছে বাংলাদেশকে। বোর্ড ও ক্রিকেট দলকে সফরের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে সরকার। সেই হিসেবে সিরিজ নিয়ে পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। তবে এবার নতুন কথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিরাপত্তার স্বার্থে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সমস্যা হচ্ছে টি-20 সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে। ফয়সালাবাদ থেকে বর্ডার বেশ দূরে হলেও লাহোর থেকে ওয়াগা বর্ডার আধা ঘন্টার পথ। সরকারের নির্দেশনা মোতাবেক এখন পিসিবিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে অন্য কোথাও খেলা আয়োজনে অনুরোধ করতে হবে বিসিবিকে।
এমনিতেই বিসিবির বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। বিপিএল সহ বিভিন্ন ইভেন্টের টিকিট বিক্রি বাবদ মোটা অঙ্কের অর্থ আয় হলেও স্টেডিয়ামগুলোর অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদকে কখনোই রেভিনিউ শেয়ার করেনি ক্রিকেট বোর্ড। এ বিষয়ে ফারুক আহমেদের বোর্ডকে চিঠি দিলেও উত্তর পায়নি এনএসসি। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যেই নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। দেশের সবচেয়ে ধনী স্পোর্ট বোর্ডকে সামলাতে বেগই পেতে হচ্ছে মন্ত্রণালয়কে। সংগঠকদের বাধার মুখে ক্লাবের কাউন্সিলরশিপ কমিয়ে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়াও আছে থমকে। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব। এদিকে ক্রিকেট ও ফুটবল বাদে 53টি ফেডারেশন পুনর্গঠনে কাজ করেছে সার্চ কমিটি। তবে এখনো 24 ফেডারেশনের কমিটি ঘোষণা করেনি এনএসসি। ওই সার্চ কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে 10 মে। ক্রীড়াঙ্গন সংস্কারের পরবর্তী প্রক্রিয়া কি হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফুটবলের জন্য আরও কয়েকটি ভেন্যু রেডি করার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। পিএসএলে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন তিনি। আইসিসির এপ্রিলের মাসসেরা ক্রিকেটারকে 25 মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। পিএসএলে অংশ নিতে দেশ ছাড়ার আগে সোমবার বিসিবিতে অনুশীলন করেছে অলরাউন্ডার। মিরপুরে দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার, তবুও থামার জোনেই মুখে চওড়া হাসি। এ দিনটা নিশ্চিতরূপে মিরাজের জন্য স্পেশাল। গায়ে সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটারের তকমা, নির্বাচিত হয়েছেন আইসিসির এপ্রিলের মাস সেরা ক্রিকেটারও। তবুও কোনো এক অদ্ভুত কারণে মিরাজকে রাখা হয়নি আমিরাত আর পাকিস্তান সফরের দলে। তাই তো মুশফিক, মুমিনুল, তাইজুলের সঙ্গে এমন অনুশীলন দেখে প্রথম দর্শনে মনে হতেই পারে হয়তো শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি। কিন্তু তখনই সুখবরটা আসলো পাকিস্তান থেকে। 9 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম মিরাজ ডাক পেলেন ভিনদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে, পিএসএল এর দল লাহোর কালান্দার্সের হয়ে, যেখানে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রোববার রাতে পেশোয়ার জালমিকে 26 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে লাহোর, যাদের পরবর্তী ম্যাচ 22 মে। সেই ম্যাচ জিতলে বাড়বে মিরাজের ম্যাচের সংখ্যা। সোমবার বেলা 12টা নাগাদ বিসিবিতে অনাপত্তি পত্রের জন্য আবেদন করেন এই টাইগার অলরাউন্ডার। 1 ঘন্টার মধ্যে পেয়ে যান এনওসিও। বোর্ড 25 মে অর্থাৎ টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত মিরাজকে অনাপত্তিপত্র দিয়েছে। এর আগে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না খেললেও সব মিলিয়ে 153 টি-20তে 7.55 ইকোনমিতে মিরাজের শিকার 107 উইকেট, ব্যাট হাতে 750 সহ 2099 রান। বোঝাই যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে দারুণ কার্যকর বলে মিরাজকে দলে টেনেছে কালান্দার্স। মিরাজকে নিয়ে চলতি পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো 5। যদিও লিটনের ইনজুরি আর প্রথম দফায় ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার কারণে স্থগিত টুর্নামেন্ট রেখে দেশে ফিরে আসায় রিশাদ আর নাহিদ জাতীয় দলের ডিউটির কারণে আর টুর্নামেন্টে যোগ দেননি। সব ঠিক থাকলে পাকিস্তান সুপার লিগে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সিরিজ আর 2026 বিশ্বকাপ বিবেচনায় এই টুর্নামেন্ট আলাদা গুরুত্ব পাবে টাইগার অলরাউন্ডারের কাছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ড্রেসিং রুমের পরিকল্পনা মাঠে ঠিকঠাক প্রয়োগ করা যায়নি, তাই 2 ইনিংসেই সুযোগ থাকা সত্ত্বেও ভালো ব্যাটিং করতে পারেনি ব্যাটাররা। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্ট হারার জন্য এমনটাই কারণ দর্শিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে মিরপুরে দল ঘুরে দাঁড়াবে বলে পূর্ণ আস্থা আছে এই মিডল অর্ডার ব্যাটারের। সিলেটের সঙ্গে মিরপুরের উইকেটে পার্থক্য থাকলেও নিজেদের অনভিজ্ঞতার কারণে বাড়তি কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন অঙ্কন। এসব সিরিজ হলেই আমরা বাইরের টিমের সাথে খেলার একটা অপরচুনিটি হয় রাদার দেন ন্যাশনাল টিমে গিয়ে ডিরেক্ট খেলাচ্ছে। হোপফুলি যে এমন সিরিজ আরও বেশি হবে, আমাদের প্লেয়াররা আরও বেশি খেলতে পারবে, আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, যাতে আমরা ইন্টারন্যাশনালে গিয়ে আরও ভালো করতে পারি।
বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে পাইপলাইনের ক্রিকেটারদের পার্থক্যটা অনেক বেশি। যখনই কারো ডাক পড়েছে বিভিন্ন সময়, তখনই বিষয়টা চোখে পড়েছে বাজেভাবে। ঘরোয়ার দুর্দান্ত পারফর্মাররা কখনোই শুরুতে মন ভরাতে পারেন না ক্রিকেট সংশ্লিষ্টদের। সিলেট ম্যাচে বিজয় এবং অমিতের ব্যাটিংই সেটার বড় প্রমাণ। এ কারণেই হয়তো এবার এ দল এবং ইমার্জিনকে নিয়ে এত আয়োজন বোর্ডের, যা প্রশংসা কুড়াচ্ছে ক্রিকেটারদের মাঝেও। সিলেট টেস্টের আগে 3 ম্যাচের ওয়ানডেটা জিতেছিল বাংলাদেশ এ। ব্যাটে বলে কিউইদের মোটামুটি নাস্তানাবুদ করেছিল সোহান বাহিনী। কিন্তু সাদা পোশাকে আসতেই বাংলাদেশের সেই পুরানো রোগে আক্রান্ত এ দলের সদস্যরাও। এক সোহান ছাড়া ব্যাটে রান নেই কারোরই, যে কারণে প্রথম ইনিংসে লিড নেয়ার পরও হেরে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচের আগে বিষয়টা অস্বীকার করেননি মাহিদুল ইসলাম অঙ্কন। দায়টা নিয়েছেন নিজেদের কাঁধেই, তবে বিশ্বাস আছে বদলে যাবে পরিস্থিতি। টেস্ট ম্যাচে ফার্স্ট ম্যাচ আমরা ওরকমভাবে এক্সিকিউট করতে পারিনি আমাদের যে প্ল্যান ছিল। হোপফুলি যে আমরা সেকেন্ড ম্যাচে ভালো কামব্যাক করব। ফার্স্ট ইনিংসে আর একটু বেশি রান করতে পারতাম, যেখানে লিডটা আরও বড় হলে হয়তো বা খেলাটা আরও ইজি হতো। কিন্তু স্টিল ইটস এ গেম। আমরা ফিল করি যে আমরা আমাদের ক্যাপাবিলিটি আরও অনেক ভালো। সিলেট থেকে ঘুরে বাংলাদেশ এ এখন মিরপুরের হোম অফ ক্রিকেটে। লাক্কাতুরার সঙ্গে মিরপুরের উইকেট এবং কন্ডিশনে পার্থক্যটা বিস্তর। স্পোর্টিং উইকেট থেকে এখন স্পিনিং ট্র্যাক সামলাতে হবে দু দলকেই। মাঝমাঠে দাঁড়িয়ে কোচ ক্যাপ্টেনের এই আলাপচারিতাই দৃষ্টি এড়ায়নি কারোরই। যদিও অঙ্কনের দাবি এখানে বাড়তি চিন্তার কিছুই নেই, এই মাঠ যে ক্রিকেটারদের বড্ড চেনা। আমাদের টিমের সবাই আমরা মোটামুটি জানি যে মিরপুর উইকেট কেমন হয়। তো হোপফুলি যে আমরা সবাই জানি যে কেমন কন্ডিশন হইতে পারে, কেমন চ্যালেঞ্জ আসতে পারে। তো হোপফুলি যে আমরা ভালো করতে পারবো। 21শে মে সিরিজের দ্বিতীয় এবং শেষ আনঅফিসিয়াল টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এশিয়া কাপ বর্জনের গুঞ্জন উড়িয়ে দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI। গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন বোর্ড সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি BCCI। এর আগে ভারতীয় এক গণমাধ্যম মেন ইন ব্লুদের নাম সরিয়ে নেওয়ার খবর প্রকাশ করেছিল। ভারত পাকিস্তান যুদ্ধ মানেই অস্ত্রের ব্যবসা, তবে দুই প্রতিবেশীর জন্য শুধুমাত্র যুদ্ধটাই লাভজনক নয়, লাভজনক মাঠের ক্রিকেটটাও। তাই তো ভারত পাকিস্তান সম্পর্ক যে অবস্থাতেই থাকুক, 22 গজের লড়াই মানেই পয়সা উসুল। ব্লকবাস্টার এই দ্বৈরথকে না বলাটা তাই অতটাও সহজ নয়। সোমবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে BCCI। তবে ঘণ্টাখানেকের ব্যবধানে সে গুঞ্জন উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সকাল থেকে কয়েকটা খবরে দেখলাম BCCI ACC ইভেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এসব খবরের সত্যতা নেই। এখন পর্যন্ত এই নিয়ে BCCI কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। PCB চেয়ারম্যান মহসিন নাকভি ACC প্রধান হওয়ায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও এবারের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আনুষ্ঠানিক আলোচনার পরে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন BCCI সেক্রেটারি। এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চলমান IPL এবং ছেলে ও মেয়েদের ইংল্যান্ড সফরের ওপর। যখনই ACC ইভেন্ট নিয়ে কোনো সিদ্ধান্তে আসবে BCCI, তখন তা জানিয়ে দেওয়া হবে। দুই দেশের সম্পর্ক যেমনই হোক না কেন, ভারত পাকিস্তান কিংবা এশিয়া কাপ মানেই শত শত মিলিয়ন ডলারের ব্যবসা। 2024 থেকে 32 ভারতে এই টুর্নামেন্ট সম্প্রচার সত্ত্ব বাবদ চুক্তির পরিমাণ $170 মিলিয়ন বেশি। টুর্নামেন্ট প্রতি সেখান থেকে প্রায় 200 কোটি রুপি পাবে পাকিস্তানও। এশিয়া কাপ না হলে তাই আর্থিক ক্ষতি দুই দেশেরই। ভারত সেই ক্ষতি এড়াতে চাইলে এত সব যুদ্ধ বয়কটের হুঁশিয়ারি ছেড়ে খেলতে হবে ক্রিকেট মাঠে। একই শর্ত প্রযোজ্য আর্থিকভাবে কোণঠাসা হয়ে থাকা পাকিস্তানের ক্ষেত্রেও। সেপ্টেম্বরে তাই এশিয়া কাপ বাতিলের সম্ভাবনা অনেকটাই কম। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলাধুলার মাধ্যমে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ক্রিকেট সহ যেসব সম্ভাবনাময় ডিসিপ্লিন রয়েছে সেগুলোর দিকে সুনজর দিতে হবে। আরও বেশ কয়েকটি BKSP প্রতিষ্ঠা সহ খেলাধুলার মান উন্নয়নে রয়েছে পরিকল্পনা। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে স্কুল শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত সহোদর আরাফাত রহমান কোকোর অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তারেক রহমান।
ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি করেছে, কতটুকু করতে পেরেছে, এইটি যারা বাংলাদেশে খেলোয়াড় আছেন তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এখন যেরকম বাংলাদেশকে অনেক মানুষ চিনে বিদেশে, পৃথিবীর সারা পৃথিবীতে কিভাবে চিনে, ক্রিকেটের কথা বললেই বাংলাদেশকে চিনে। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে ক্রিকেট কি বাংলাদেশ চিনছে, এটাতে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইকেলিং হোক, রেসলিং হোক, ওগুলো দিয়েও বাংলাদেশকে চিনবে। শুধু একটা দিক চিনবে, আরো অনেক কিছু দিক বাংলাদেশকে চিনবে। কাজেই ওইরকম একটা কিছু আমরা করতে চাই। এবারে ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট পেতে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল টেলিকমিউনিকেশন কোম্পানি রবি। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে রবি গ্রাহকদের দেয়া হবে টিকিট। এ নিয়ে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিও করেছে তারা। এদিকে অফিসিয়াল ফুটবল স্পন্সর হিসেবে জাপানের ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান মর্টেনের সঙ্গে চুক্তি করল বাফুফে। আগামী 3 বছরের চুক্তিতে প্রতি বছর 4000 ফুটবল পাবে বাফুফে, যার মধ্যে বিনামূল্যে দেয়া হবে 2000 ফুটবল। হামজা, সমিত, ফাহমেদুলদের আগমনে দিন দিন বাড়ছে দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু। ক্রীড়াঙ্গনে এখন ফুটবলের জোয়ার। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে কত শত কর্মযজ্ঞ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হামজা, সমিতদের ম্যাচের টিকিট নিয়েও দর্শকদের মাঝে তুমুল আগ্রহ। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হলো টেলিকম প্রতিষ্ঠান রবি। দেশের ফুটবলের উন্মাদনা গ্রাহকদের কাছে পুরোপুরি ছড়িয়ে দিতে রবি ব্যবহারকারীদের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছে তারা। বাফুফের হসপিটালিটি বক্সগুলোতে রবি গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বিশেষ এক ক্যাম্পেইনের মাধ্যমে সোনার হরিণ টিকিট পাবেন রবির গ্রাহকরা। এই ক্যাম্পেইনের বিজয়ীরা পাবেন ম্যাচের এক্সক্লুসিভ টিকিট। শুধু অংশগ্রহণকারীরাই নন, 2টি টিকিট দেয়া হবে বিজয়ী পরিবারের সদস্যদের জন্য। আগামী 25 মে থেকে শুরু হচ্ছে রবি সুপার রবিবার নামের এই ক্যাম্পেইন। রবি আমাদেরকে যোগাযোগ করে এবং আমরাও তাদের সাথে কথা বলি যে কিভাবে তাদের একটি সেগমেন্ট অফ কাস্টমারদেরকে আমরা সার্ভ করতে পারি। তখন তারা এগিয়ে আসেন যে তারা তাদের এই প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু টিকিট তাদের সম্মানিত গ্রাহকদের দিবেন এবং সেই গ্রাহকরা যেন ভালো একটি অভিজ্ঞতা পায় সেই ব্যাপারে তারা আমাদের থেকে সহায়তা চায়। সেই জন্যই আমরা ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে নেবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। সো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। এদিকে এবার ফুটবল স্পন্সর পেল বাফুফে। জাপানিজ ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেনের সঙ্গে আগামী 3 বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতি বছর প্রতিষ্ঠানটির কাছ থেকে 4000 ফুটবল পাবে বাফুফে, যার মধ্যে 2000 ফুটবল কম মূল্যে কিনবে এবং বাকি 2000 ফুটবল একেবারে বিনামূল্যে দেওয়া হবে ফেডারেশনকে, যাতে ফুটবল ক্রয়ের পেছনের ব্যয় কমবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। We are having a 3 years contract with them and every year we will be taking 4000 units of football from Malton. The very good news is out of this 4000 football they have agreed to give 2000 football, which is half of the football, absolutely free of cost. শুধু জাতীয় দল নয়, এই ফুটবলগুলো ব্যবহার করা হবে বাফুফের সব ধরনের টুর্নামেন্টের জন্য। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসেই ঢাকায় আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ। এরপর দ্রুত স্টেডিয়ামের খেলা ফেরানোর উদ্যোগ নিতে চায় বাফুফে, জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী আফি। চট্টগ্রাম পোর্টে ফিফার অর্থায়নে নতুন টার্ফ ইতিমধ্যে করমুক্ত করেছে ফেডারেশন। নৌ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে দ্রুতই টার্ফ ঢাকায় আনা হবে। এদিকে স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থায় আসছে উন্নতি। পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে করা হচ্ছে 38টি ড্রেনেজ লাইন। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বয়সভিত্তিক এবং নারী ফুটবল সহ বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। তবে নতুন টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামে বন্ধ আছে সব ধরনের খেলা।
মাঠ সংকটের কারণে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলো পরিচালনা করতে বেগ পেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নতুন করে টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরে খেলা বন্ধ আছে কমলাপুর স্টেডিয়ামে। দ্রুত এই সংস্কার কাজ শেষ হলে কিছুটা হলেও মাঠ সংকট কাটিয়ে উঠতে পারবে বাফুফে। প্রায় 6 বছর অতিরিক্ত ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। এরপর গত বছরে স্টেডিয়ামটির নতুন টার্ফ বসানোর কাজ শুরু করে বাফুফে। প্রায় 6 মাস পেরোলেও এখনও ফিফার অর্থায়নের টার্ফ বুঝে পায়নি ফেডারেশন। নেদারল্যান্ডস থেকে আনা টার্ফ এপ্রিলে চট্টগ্রাম পোর্টে পৌঁছালেও এখনও আসেনি ঢাকায়। কর মওকুফ করায় দ্রুতই টার্ফ বুঝে পাওয়ার আশা ফেডারেশনের। আমাদের মাল পোর্টে আসছে, কর যেটা ছিল সেটা আমাদের কর অবকাশ সুবিধা আমরা পাইছি, সেটা আমরা পোর্টে জমা দিতে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে টার্ফ পড়ে থাকায় এর জন্য বাড়তি অর্থ গুনতে হবে বাফুফেকে। তবে এই অর্থ মওকুফের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ফেডারেশন। যেহেতু আমরা এই কর অবকাশের জন্য কয়েকদিন ওয়েট করতে হচ্ছে, তারা একটা চার্জ দাবি করতেছে, সেটাও নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে যে আপনারা চিঠি দিলে মওকুফ করে দেবেন। আমরা চিঠি দিয়ে দিচ্ছি, এখন সেটা হয়তো এই সপ্তাহে ক্লিয়ারেন্স হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা মাল নিয়ে আসবো। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ নিয়ে ছিল নানা অভিযোগ। তবে স্বস্তির খবর, টানা বৃষ্টিতেও এখন আর মাঠে থেমে থাকবে না খেলা। নতুন করে পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে মোট 38টি ড্রেনেজ লাইন করা হচ্ছে। এতে খুব দ্রুতই জমে থাকা পানি চলে যাবে মাঠের বাইরে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মাঠে গড়ানোর আগেই 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট ছেড়েছে আয়োজকরা। আকাশচুম্বী দাম নিয়ে অনেকেই যার সমালোচনা করছেন। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের গড় মূল্য হবে $305, যা কাতার বিশ্বকাপের তুলনায় কয়েক গুণ বেশি। চড়া মূল্য দিয়ে টিকিট কিনে মাঠে আদৌ দর্শকরা আসবেন কিনা এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। 2022 কাতার বিশ্বকাপ শুরুর আগে পশ্চিমা গণমাধ্যম চালায় পরিকল্পিত প্রোপাগান্ডা। বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে কাজ করা অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। অনেকেই ডাক দেন বিশ্বকাপ বয়কটের। তবে সব সমালোচনা পাশ কাটিয়ে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ মঞ্চস্থ হয় কাতারে। অনেকেই বলে থাকেন এখন পর্যন্ত আয়োজিত সেরা আসর 2022-এর বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ সফল হওয়ার অন্যতম কারণ ছিল গ্যালারি ভর্তি দর্শক আর একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ। যদিও 2026 বিশ্বকাপে সেটা প্রায় অসম্ভব। বিশ্বকাপ শুরু হতে বাকি 1 বছর, এরই মধ্যে হসপিটালিটি টিকিট ছেড়েছে ফিফা। আর সেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে ওঠার দশা দর্শকদের। বিশ্বকাপের 16 ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর হসপিটালিটি টিকিট ছেড়েছে আয়োজকরা। বিভিন্ন প্যাকেজের আওতায়, যার সর্বনিম্ন মূল্য $3,500 আর সর্বোচ্চ $73,200। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মেক্সিকোর 2 ভেন্যুর প্যাকেজ। মন্টেরে আর গুয়াদালাহারাতে অনুষ্ঠিত হবে 4টি করে ম্যাচ। এই 4 ম্যাচের হসপিটালিটি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে $3,500। তবে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে এই প্যাকেজের মূল্য আকাশচুম্বী। ফাইনাল সহ 8 ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপে যে ভেন্যু পরিচিতি পাবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম নামে। এই ভেন্যুতে 8 ম্যাচের প্যাকেজের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে $25,800 আর সর্বোচ্চ $73,200। তবে সমালোচনা হচ্ছে মূলত গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট নিয়ে, যা এখনও বাজারে ছাড়েনি ফিফা। ধারণা করা হচ্ছে এবছরের শেষে টিকিট ছাড়বে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে গ্রুপ পর্বের সাধারণ টিকিটের গড় দাম হবে $305। আর এ খবরেই চটেছেন অনেক দর্শক। যেখানে কাতার বিশ্বকাপে মাত্র $11 টিকিট কিনে ম্যাচ দেখতে পেরেছেন দর্শকরা, সেখানে 26 বিশ্বকাপে খরচ করতে হবে কয়েক গুণ অর্থ। বিশ্বকাপের আয়োজক হতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে যখন দরপত্র উপস্থাপন করেছিল, সে সময় বলা হয় শুধু বিশ্বকাপের টিকিট বিক্রি থেকেই $1.8 বিলিয়ন আয় করা সম্ভব। সেখান থেকেই ধারণা করা হয় গ্রুপ পর্বের খেলার টিকিটের গড় মূল্য হবে $305। তবে শেষ পর্যন্ত কত হচ্ছে 2026 বিশ্বকাপের টিকিটের মূল্য তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। তালিকার 2 নম্বরে পেলে, 3-এ ম্যারাডোনা।
এমনই এক তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স IFFH। 5 বারের ব্যালন জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে 4 নম্বরে রাখায় বিতর্কও কম হচ্ছে না এই তালিকা ঘিরে। এছাড়াও শীর্ষ 10-এ আছেন জিদান, রোনালদো এবং রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। মেসি না রোনালদো, ফুটবল প্রেমীদের এই তর্ক বহু পুরনো। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের পরেও যে প্রশ্নের সমাধান হয়নি। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাকে এই নিয়ে নানান সময়ে নানান তালিকা তৈরি হয়েছে, কখনো ব্যক্তিগত পারফরমেন্স, কখনো মানদণ্ড হিসেবে দলগত অর্জন। তবে কোনো তালিকাই কখনোই হয়নি পুরোপুরি বিতর্কমুক্ত। এবার আরও একটা তালিকা তৈরি করলো ফুটবল ইতিহাস আর পরিসংখ্যান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান IFFHS। জার্মান এই প্রতিষ্ঠানের তালিকা নিয়েও বিতর্ক কম হচ্ছে না। এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, বিশ্বকাপ সহ যার ঝুলিতে 46 ট্রফি। তালিকার 2-এ আছেন সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ী ফুটবলার পেলে, 3-এ দিয়াগো ম্যারাডোনা, ক্লাবের অজস্র অর্জনের পাশাপাশি যার অর্জন একটি বিশ্বকাপ ট্রফি। এরপর 4-এ ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে অন্তত সেরা 3-এ না রাখাটাই এই তালিকাকে করেছে প্রশ্নবিদ্ধ। 5 বারের ব্যালন জয়ী, জিতেছেন দেশের প্রথম ইউরোটাও, আছে নেশনস লিগের শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ফুটবলার, গোল অ্যাসিস্টের সব রেকর্ডই যার দখলে। এরপর ব্যক্তিগত অর্জনের হিসেবেও রোনালদো কম যান না, আন্তর্জাতিকে সর্বোচ্চ গোল, সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড। এত কিছুর পরেও রোনালদোর 4-এ থাকা তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ওই বিতর্ক একপাশে রাখলে মেসির জন্য এমন স্বীকৃতি গর্বের। ইন্টার মায়ামি তারকা এমন খবর পেলেন যখন আলোচনা চলছে 26 বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আরও একটা বিশ্বকাপ খেললে হয়তো রেকর্ডের মাইল ফলকটা আরও উঁচুতে নিয়ে যাবেন LM10। 10 জনের তালিকায় আরও আছেন এই অঙ্গনের সব কিংবদন্তিরা। 5-এ ইউহান ক্রুইফ, এরপর একে একে রোনালদো, জিদান, বেকেনবাওয়ারের মতো বড় বড় সব নাম। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে এভারেস্ট জয়ের খবর। 7ম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ালেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে ওঠেন তিনি। এর আগে গত 25শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছিলেন C2 সামিট। দুপুর 2:10 ইকরামুল হাসানের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তার এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়করা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। টানটান উত্তেজনাকর পূর্ণ ম্যাচে বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসাকে হারিয়ে টাইব্রেকারে জয় পেয়েছে বন্দর থানা। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। মুখোমুখি হয় বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসা ও বন্দর থানা শাখা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে বন্দর থানা শাখা 5-4 গোলে জয় তুলে নেয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে 3 ম্যাচের সিরিজ খেলতে পিসিবিকে প্রস্তাব বিসিবির। খেলা হতে পারে এক মাঠে, নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ভেন্যুতে না খেলার পরামর্শ। বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। এবং এশিয়া কাপ বর্জনের গুঞ্জন উড়িয়ে দিল বিসিসিআই। এখনো সিদ্ধান্ত হয়নি মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ভারতের অংশগ্রহণের বিষয়টি, জানালেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।